আজকের গল্প পোড়া ছায়া। তখনও নীলা চেয়ে থাকে। ঝিলমিল ঝিলমিল করতে করতে দেয়ালের ছায়াটা তখন স্পষ্ট হয়েছে। আকৃতি বোঝা যায়, মূর্তিতে যে বিকৃতি ঘটেছে তাও বোঝা যায়। ফোকাস মোটামুটি ঠিকই হয়েছে ধরা চলে। সেটা চোখের না ছায়াটা তা অবশ্য বলা কঠিন এই অবস্থায়। রাত দুপুরে চোখের সামনে যখন একটা ভূত রূপ নিচ্ছে তখন ওসব হিসাব কেই বা করে? এদিকে আতপোড়া জানলা ঘেঁষে ছায়াটা রূপ নিচ্ছিল। জানলা দিয়ে নিরাকার অবস্থায় ঘরে ঢুকে যেন আকার ধারণের চেষ্টা। ধীরে ধীরে দেয়াল বেয়ে ডাইনে সরতে থাকে, অথবা দেয়ালটাই যেন তার গা বেয়ে ওদিকে সরে যায়। ওদিকে আর একটা আতপোড়া জানলা, দুটি জানলার মাঝামাঝি জায়গায় মূর্তিটা স্থির হয়। দেয়াল লেপ্টেই আছে ছায়ার মতো, অথচ দেয়াল ছেড়ে বেরিয়েও আছে সামনের দিকটা জ্যান্ত মানুষ। দেওয়ালে পিঠ হয়ে দাঁড়ালে তার রক্ত মাংসের শরীরটা যেমন থাকে। আধপোড়া জামা কাপড়ের কাল চামড়ার টুকরো গা থেকে ঝুলছে। সারা গায়ে পোড়ার দাগ, ঝলসানোর থাক থাক ফোসকা। মাথাটা হেঁট একটু ফাঁক হয়েছে, চাপ চাপ জমাট বাঁধা কালো রক্ত। নীলা চেয়ে থাকে। ভূত দেখলে চোখের সামনে ৩-৪ হাত তফাতে সত্যিকারের ভূত দেখলে মানুষ চেঁচায়, গো গো করে, মূর্ছা যায়। এসব সে মিছে কথা। ভয়টয় যা হবার তা ভয় পড়ে, নড়ে না, চড়ে না, শব্দ করে না, অবশ্য আচ্ছন্ন হয়ে থাকে। তাই বলে অচেতন হয় না। কিন্তু চেতনা থাকলে আর ভূত দেখবে কি করে? আর শরীরে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে দিলে যেমন হয়, বেশ টের পাওয়া যায় কি ঘটছে, অথচ শরীরটা অবশ্যই থাকে। ভূত দেখলে ঠিক সেরকম হয়। দুপাশে আতপোড়া জানলা, দেয়ালে নানা রকম কালচে কালচে দাগ। ছায়ামূর্তিটা যেন তার নকল করে মিশে গিয়ে আত্মগোপনের চেষ্টা করছে। জন্তু জানোয়ার যেমনি বনে জঙ্গলে রং ছায়া ফোটা ফুটকি লাইন দিয়ে গা সাজিয়ে গা ঢাকবার দেবার চেষ্টা করে, ছায়াটা তাই ভূতের চেয়ে ভয়ঙ্কর। হঠাৎ ছায়াটা মিলিয়ে যায়, অর্থাৎ নীলার তাই মনে হয়। সামনে ছিল, আচমকা দেখা গেল নেই। আসলে ভূত যারা দেখে, ভূতের অন্তর্ধানটা তাদের কাছে এইরকম ঠেকে। ভূত আস্তে আস্তে মিলিয়ে গেলেও সেটা তারা টের পায় না। ভূত বা ভূতের আবির্ভাবে ভূতের শেষ চিহ্নটুকু মিলিয়ে গেলে আর একটা শখ লাগে, তা হলো ভূত দেখার শখ। দুটো শখের মাঝামাঝি সময়টা হলো ভূত দেখার পিরিয়ড। গলা ফাটিয়ে প্রাণপণে চিৎকার করার জন্য নীলা মুখে করে নিঃশ্বাস নিচ্ছে। কানের কাছে আচমকা বিকট একটা আওয়াজ ওঠায় আঁতকে উঠে সে মূর্ছা গেল। এক পলকের ব্যাপার। প্রফুল্লবাবুও আবিষ্ট হয়ে ছায়ামূর্তিটা দেখছিলেন। ছায়া মিলিয়ে যাবার পর তিনিও স্বভাবতই গলা ফাটিয়ে আর্তনাদ করেছেন। নীলার চেটিয়ে ওঠা শিখি সেকেন্ড আগে হওয়ায় তার উৎকণ্ঠ আওয়াজে চমকে নীলা মূর্ছা গেছে। নীলা আগে চেঁচালে প্রফুল্লবাবুও হয়তো জ্ঞান হারিয়ে ঢলে পড়তেন। ভূত দেখার পর এইরকম হয়। নীলার মা ঘুমোচ্ছিলেন। নীলার ছোট ভাই বলাই স্বপ্ন দেখছিল বন্যায় ট্রেন আটকে গেছে, গাড়ি প্রায় ডুবু। সে গাড়ির ছাদে বসে আছে। দুজনেই ঘুম ভেঙে চেঁচামেচি শুরু করে। নিচের তলায় ভাড়াটেদের ছেলে অনন্ত লণ্ঠন হাতে খবর নিতে আসে। তারাও প্রফুল্লবাবুদের সঙ্গেই আজ 3 দিন এ বাড়িতে ভাড়াটে এসেছে। বাড়ির দরজা জানলা যেমন সারানো হয়নি, ইলেকট্রিক লাইনও ঠিক করা হয়নি। বাড়িওয়ালা কথা দিয়েছে যে শিগগিরই হবে। পুরনো ভাঙাচোরা লণ্ঠন আর মোমবাতি দিয়ে চালাতে হয়। মাথায় জল না দিতে দিতে নীলার জ্ঞান হয়। ভূতের ভয়ে মূর্ছা যাওয়াটা ঠিক অজ্ঞান হওয়া নয়, তফাৎ আছে। মূর্ছা গেলেও একটু জ্ঞান থেকে যায়। রাত দুপুরে চুল ভেজানোর অনিচ্ছা থেকে পুরো জ্ঞান ফিরে আসে চট করে। ভূত দুজনেই দেখেছেন, দেয়ালে অন্তত চিহ্নিতভাবে একটা ট্র্যাঙ্কে বসে এবড়ো খেবড়ো দাগ ধরা দেয়ালটার দিকে চেয়ে বলে, ভূত অবশ্য চোখের ভুল। যে যেখানে ভূত দেখেছে সেই চোখে ভুল দেখেছে। ভূত মানেই ভুল দেখা। নীলা চটে যায়। আপনি বলতে চান আমরা কিছু দেখিনি? মিছে বলছি আমরা বলে নিজের চোখে? তাই বললাম আমি। অনন্ত তাড়াতাড়ি বলে, ভূত আপনারা নিশ্চয়ই দেখেছেন, নইলে চেঁচাবেন কেন, মূর্ছা যাবেন কেন? ভূত মানে কি আমি তাই বলেছিলাম? মানে আছে বলা মানেই ভূত আছে বলা, যা নেই তার মানে থাকে। নীলা ঢোক গেলে। প্রফুল্লবাবু একটু ভীত চোখে তাকান অনন্তর দিকে। ছেলেটার মাথায় ছোট ছোট কদম ছাড় চুল, আর অত রাতে চোখে রোদের ঝাঁঝ নিবারণী রঙিন কাচের চশমাটা
এতক্ষণে যেন প্রথম নজর পড়ে। গত 3 দিন অনেকবার অনন্তকে অবশ্য দেখেছেন। কয়েকবার ওপরে এসে ঘর গুছিয়ে বসতে এটা ওটা সাহায্যও তাদের করেছে। আজ বিকালে চাও খেয়েছে তাদের সঙ্গে। এখন রাত দুপুরে কিনা ছায়ামূর্তি দেখার পরে ঠিক পড়ে কিনা। আমার একটা কথা বিশ্বাস করবেন? নীলা জিজ্ঞাসার চোখে চেয়ে থাকে। এসব জিনিস মানে ভূত টুত? অনন্ত মুখে হাসি ফুটিয়ে বলে, এক রাত্রে দুবার দেখা যায় না? কেউ কোনো দিন এক রাত্রে দুবার ভূতের ছায়াটুকু কখনো দেখেননি। আপনারা আজ নিশ্চিন্তে ঘুমান। নীলা বলে, ভয় করবে? ভয় করাটা আশ্চর্য নয়। দাঙ্গার সময় এ বাড়িতে হানা পড়েছিল, 2 জন খুন হয়েছিল। আতপোড়া বাড়িটা বহুদিন খালি পড়েছিল। দরজা জানলা দেয়ালে মেঝেতে কত চিহ্ন, কত প্রমাণ আঁকা আছে। বাড়ি মেলে না, রাস্তায় থাকা যায় না, তাই তারা বাধ্য হয়ে মেরামত চুনকামের আগে বাড়িটা দখল করেছে। অনন্ত একাই আছে একতলায়। 2-4 দিনের মধ্যে অন্য সকলে এসে পড়বে। অনন্ত বাকি রাতটা এ ঘরে এসে শুতে পারে না। প্রস্তাব শোনা মাত্র রাজি হয়ে অনন্ত নিচ থেকে বিছানাপত্র নিয়ে আসে। এক বাক্যে এমন আগ্রহের সঙ্গে সে রাজি হয়, হুড়মুড় করে নিচে গিয়ে হাঁপাতে হাঁপাতে ওপরে আসে। বেশ একটু খটকা লাগে সবার মনে। ভূত চোখের ভুল, ভূতের মনে আছে অনন্ত, তাই ভূত মানে বলেই বোধ হয় নিচের তলায় একলা শুয়ে বাকি রাতটা কাটাতে তার ভয় করে। তা হোক, সেটা দোষের নয়। ভূত না থাক, ভূতের ভয় কি থাকবে? তাহলে থাকবে না মানুষের? সকালে দিনের আলোয় মনে হলো বইকি যে রাত্রে একটু বাড়াবাড়ি হয়েছিল। সম্ভবত ছায়ায় দেখেছিল, ছায়া মূর্তি নয়। ভূতের ভয়ে না হোক, দিনের বেলাও গা ছমছম করে এ বাড়িতে। যে বিভৎস কাণ্ড ঘটে গিয়েছে বাড়িতে, এক মুহূর্ত ভুলবার উপায় নেই। কে জানে 2 জন কোন ঘরে খুন হয়েছিল, একতলায় না দোতলায়। বাড়িটা তাড়াতাড়ি মেরামত করা দরকার। প্রফুল্লবাবু বাড়িওয়ালার কাছে দরবার করতে গেলেন। বাড়িওয়ালা গম্ভীর মুখে বললেন, হবে মশাই, হবে। বলেছি যখন হবে। কি বাজার দেখেছেন তো? না মেলে সিমেন্ট? আমরা সারিয়ে নিই, ভাড়া থেকে কাটা যাবে। হবে মশাই, হবে। আনাড়ি লোক 10 গুণ দামে মাল কিনে বাড়ি সারাবেন। ঘাড়ে তো চাপাবেন আমার, ওই তো ভাড়া দেবেন। প্রফুল্লবাবুর চোখ কপালে উঠে যায়, ঠিক যেন ভূত দেখছেন। সে কি মশাই, 1000 টাকা সেলামি নিলেন, আতপোড়া ভাঙা বাড়ি, আর 300 টাকা ভাড়া, তাতে মন ওঠেনি? বাড়িওয়ালা সবিনয় হাসল। কি বাজারটা দেখেছেন তো? অনন্ত বলে, নালিশ ঠুকে দিলে হয় ব্যাটার নামে। প্রফুল্লবাবু বলেন, কচু হবে। বড় কর্তাদের খাতিরের লোক, ও ব্যাটা কি আইনের ধার ধারে? অনন্ত ভেবে চিনতে কষের চুন কিনে আনে। নিজেই নীলাদের ঘরে যে দেয়ালে রাত্রে ভূতের আবির্ভাব হয়েছিল সেটা চুনকাম করে দেয়। ফল যা হয় দেখে গা আরও ছমছম করতে থাকে সকলের। জানলা পোড়া, 3 দিকের দেয়াল আর সিলিং ধোঁয়ার দাগ, তার মধ্যে একদিকের দেয়ালটা বিলকুল সাদাটা মেরে গেছে। চুনকামি সব দাগ ঢেকে গেলেও রক্ষা ছিল ভেজাল বাজে চুন, তাতে নীল পড়েনি। দাগগুলি সব আবছা আবছা হয়ে উকি মারছে। অনন্ত জোর দিয়ে বলে, তাতে কি, ছায়াটা এলে চেনা যাবে। রাত্রে খাওয়া দাওয়া সেরে তারা ভূতের জন্য প্রতীক্ষা করতে বসে। কাল কেউ ঘড়ি ধরে টাইম ঠিক মনে করে রাখেনি, তবে আন্দাজ 12:30টার সময় ছায়ার আবির্ভাব ঘটেছিল। 11টার আগে চারিদিক বেশ নিঝুম হয়ে আসে। সবে কিছুদিন হলো দাঙ্গা হাঙ্গামা থেমেছে। পাড়াটা এখনো ধাতস্থ হয়নি। অনন্ত লণ্ঠন নিভিয়ে দিতে গেলে গোল বেঁধে যায়। কেউ আলো নেভাতে রাজি নয়। অনন্ত বলে, আলোতে কি ছায়া আসে? নীলা বলে, কাজ নেই এসে মিছে, তবে বসে লাভ কি? না থাক লাভ। ঘর অন্ধকার করলে চলবে না। তর্ক চলতে চলতে আপনা থেকে তর্কের মীমাংসা দেখা যায়। একটু একটু করে কমতে থাকে আলো, আপনা থেকে লণ্ঠনটা নিভে আসতে থাকে। বড় বড় চোখ করে সকলে তাকিয়ে থাকে। সর্বাঙ্গে কয়েকবার শিহরণ বয়ে যায়। কমতে কমতে প্রায় নিভে আসে কাঁচের ভেতরের পলকের শিখাটা। তারপর বার কয়েক দপদপ করে নিভে যায়। কাঠ হয়ে তারা বসে থাকে। এবার তারা আর চুনকাম করা দেয়াল থেকে দৃষ্টি সরানো যায় না। বাইরের আলো ছায়ার প্রতিফলনে অস্পষ্ট ছায়াছবির আঁচ পড়েছে দেওয়ালে, সেগুলো স্থির পড়ে না। নীলা বলে অস্ফুট স্বরে, আমার ভয় করছে বাবা। প্রফুল্লবাবুর আরও গা ঘেঁষে বসে সে। নীলার মা ও ছোট ভাইও ঘেঁষে এসে জড়াজড়ি করে বসেছে। একজন আরেকজনের হাত চেপে ধরে থাকে। চেপে চেপে সবাই নিঃশ্বাস ফেলে, নইলে নিঃশ্বাসের শব্দ অনেক দূরে ঝড়ের আওয়াজের মতো শোনায়।
টাইম পিসটা টিকটিক করে চলছে, সময় গুণে যেন এগিয়ে আনছে সেটাকে। তারপর ঘরের মধ্যে অদ্ভুত একটা চাপা অস্পষ্ট ঘর ঘসরানো দাপড়ানোর মতো আওয়াজ শোনা যায়। অনেক দূরের মোটর গাড়ির থামা যেন এই ঘরের মধ্যেই ঘটছে আওয়াজ, ঘরে গাড়ি যেন দূরে। সেই সঙ্গে এসে গেছে দেওয়ালে ছায়ার ঝিলমিল ঝিলমিল আবির্ভাব। বেড়ে কমে নড়ে চড়ে নেচে নেচে ছায়ারূপ নিচ্ছে। ঘরের মধ্যে আওয়াজ হয় অনেক দূরে গ্যারেজের দরজা খোলার, গাড়ি ব্যাক করিয়ে গ্যারেজে ঢোকানো। ছায়া আরও বেশি ঝিলমিল করে, ধীরে ধীরে রূপ নিতে নিতে সরে যায়, দেয়ালের মাঝামাঝি এসে স্থির হবার আগে একটু কেঁপে ওঠে। না, আজ একটা নয়, শুধু দেয়ালে নয়, আরও 4টি ছায়ামূর্তি নিঃশব্দে আবির্ভাব ঘটেছে। সকলে মহাবিষ্টের মতো চেয়া থাকে। ছায়াগুলি এদিকে ওদিকে ভেসে বেড়ায়, ট্রাঙ্কটা তুলে নিয়ে যায়, সুটকেসটা, হাত বাক্সটা, ঘড়িটা তুলে নিয়ে যায়।